হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নলেজ অ্যান্ড সাকসেস। আজ দেখো মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য আমরা পরিমিতি এবং রাশিবিজ্ঞানের উপর 2 মার্কসের কোশ্চানগুলো নিয়ে আসছি, যে কোশ্চানগুলো করলে তোমরা একেবারে নিশ্চিতভাবে পরীক্ষায় এখান থেকে 4 বা 6 নম্বরের কোশ্চান নিশ্চিত আনসার করতে পারবে। শুধু তাই নয়, এই কোশ্চানগুলো করলে শর্ট কোশ্চানের কোশ্চানও তোমাদের করতে অনেক সুবিধা হবে, আর এখান থেকে যে ধারণা পাবে নিশ্চিত তোমাদের অন্য অঙ্ক করতেও অর্থাৎ 4 মার্কসের কোশ্চান করতেও ভীষণ উপকারে আসবে। তাই আজকের টপিকটা আমরা আলোচনা করতে শুরু করি ধীরে ধীরে। তোমরা পুরো টপিকটা ভালোভাবে দেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন দেখো, একটি সমকোণী চৌপলের প্রতিটি ধার 3 গুণ করার ফলে মূল চৌপল ও পরিবর্তিত চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? আচ্ছা, চৌপলের প্রথমে আমরা ধরে নিচ্ছি দৈর্ঘ্য এ একক সব, প্রস্থ বি একক, আর উচ্চতা সি একক। আচ্ছা, তাহলে চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফল একেবারে আমরা ছোট্ট করে লিখে দেওয়ার চেষ্টা করি। সমগ্র তলের ক্ষেত্রফল আমরা সমগ্র তলের ক্ষেত্রফল ওই এবিসি আকারে লিখে দেবো। তাহলে কি হয়? সমগ্র তলের ক্ষেত্রফল 2 দৈর্ঘ্য গুণিত প্রস্থ, প্রস্থ গুণিত উচ্চতা, আর উচ্চতা গুণিত দৈর্ঘ্য বর্গ একক। আচ্ছা, এখন দেখো, এখন আমাদের দৈর্ঘ্য পাবো কত? দৈর্ঘ্য হবে 3a, প্রস্থ 3b, আর উচ্চতা 3c। সবগুলো কিন্তু একেবারে একক করে লিখতে হয়। তাহলে এখন সমগ্র তলের ক্ষেত্রফল, এখন সমগ্র তলের ক্ষেত্রফল অবশ্যই সেটা কিন্তু সমকোণী চৌপলের। এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? দেখো 2। আচ্ছা, এর জায়গায় এখন লিখবো তাহলে 3a, বি এর জায়গায় 3b, একইভাবে 3b ইন্টু 3c প্লাস 3c ইন্টু 3a বর্গ একক। এইখানে দেখো আমরা 3 3 9 কমন নেব, তাহলে 9 ইন্টু পুরো বাকি যেটুকু পড়ে আছে, তাহলে দেখো 2 ইন্টু ab প্লাস bc প্লাস ac বর্গ একক। তাহলে আমাদের মূল চৌপল আর পরিবর্তিত চৌপলের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, অতএব আমরা নির্ণেয় অনুপাত লিখব। নির্ণেয় অনুপাত করার সময় তাহলে 2 ইন্টু ab প্লাস bc প্লাস ca অনুপাত 9 ইন্টু 2 ab প্লাস bc প্লাস ac। তাহলে পুরো রাশিটা কি আছে? তাহলে 1:9। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। পরে দেখো 1 2 3 4 5 সংখ্যাগুলির পরিসংখ্যা যথাক্রমে 1 2 3 4 ও f, তাদের যৌগিক গড় 6 হলে f এর মান। আমরা যৌগিক গড়ের সূত্র জানি। যৌগিক গড় এটা হচ্ছে ভারযুক্ত যৌগিক গড়, তার সূত্র হয় সামেশান xi fi ডিভাইডেড বাই fi। এইটাই হলো যৌগিক গড়, বা আমরা এক্স বার হিসাবে জানি। তাহলে আমরা একেবারে লিখে দেবো এই এক্স বারের মান দেখো লেখা ছিল 6, তাহলে 6 সমান এইগুলো xi এগুলো fi, তাহলে 1 গুণিত 1 যোগ 2 গুণিত 2 যোগ 3 গুণিত 3 যোগ 4 গুণিত 4 যোগ এখানে দেখো 5 গুণিত f, আর সমস্ত পরিসংখ্যাগুলোর যোগফল 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ f। তাহলে সবে মিলে দেখো আমরা পেলাম কত? এখানে 1 4 9 16 5f ডিভাইডেড বাই 4 3 7 2 9 1
10 যোগ এফ। কোনাকুনি আমরা গুণ করে লিখে দিতে পারি, এই যে 19 6 25 আর 5 30, 30 প্লাস 5f সমান এই 6 যেটা ছিল আমরা গুণ করে দিলাম 60 যোগ 6f। আমরা লিখব তাহলে 30 মাইনাস 60 সমান 6f মাইনাস 5f মানে f। অতএব f সমান মাইনাস অফ 30। পরের প্রবলেম দেখো, আরও ইন্টারেস্টিং একটা রাশিবিজ্ঞানের প্রবলেম। ইউআই সমান xi মাইনাস 35/a আর সামেশান fi ui ইকুয়াল টু 30, fi এর মান দেওয়া আছে। তাহলে গড়, আমরা জানি এই গড়ের মান হয় a প্লাস সামেশান fi ui বাই সামেশান fi ইন্টু h। এই তথ্য থেকে আমাদের এগুলোকে চিনে নিতে হয়। তথ্য xi মাইনাস 35/10 কথার অর্থ এইটাই আমাদের h আর এইটাই কল্পিত গড় a, ক্যাপিটাল এও তোমরা লিখতে পারো। তাহলে এখানে 35, এই মানটা দেখো পেয়েছি 30, এই মানটা দেখো আছে 60 ইন্টু h এর মান আছে 10। তাহলে একটু কাটাকুটি করলাম, দেখো সবে মিলে পেলাম 35 যোগ 5 40। অতএব গড়ের মান হলো 40। পরে একটা পরিমিতির দারুণ গুরুত্বপূর্ণ অঙ্ক। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমির ক্ষেত্রফল এ বর্গ একক, উচ্চতা ক্যাপিটাল এইচ একক হলে এর মান করতে হবে। আমরা এই যদি শঙ্কু হয় তার ভূমির ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আর শঙ্কুর ভূমির ব্যাসার্ধ, তাহলে শঙ্কুর ভূমির ব্যাসার্ধ সমান আর একক। তাহলে যেগুলো দেওয়া আছে, শঙ্কুর আয়তন কি দেওয়া আছে, আয়তন ভি। আমরা জানি শঙ্কুর আয়তনের সূত্র 1/3 পাই আর স্কোয়ার এইচ, অবশ্যই ঘন একক। আর ভূমির ক্ষেত্রফল কত হয়, আমরা জানি ভূমি বৃত্তাকার, তাহলে পাই আর স্কোয়ার বর্গ একক। আর উচ্চতা তো এইচ একক বলাই আছে, উচ্চতা তো এইচ একক বলেই দেওয়া আছে, উচ্চতা এইচ একক। কিসের মান বের করতে বলেছে, ভি ডিভাইডেড বাই এ এইচ। ভি এর মান আমরা বসিয়ে নেব 1/3 পাই আর স্কোয়ার এইচ। এর মান দেখো পাই আর স্কোয়ার আর নিচে এইচ আছে, এই পাই আর স্কোয়ার বাদ দিয়ে দিলাম, এইচ বাদ দিয়ে দিলাম, সবে মিলে পেলাম কত 1/3। তাহলে অতএব ভি বাই এ এইচ এর মান সমান 1/3। পরে দেখো, তথ্যে 35 না থাকলে মধ্যমা কতটা বৃদ্ধি পাবে। আমরা মধ্যমা হিসাব করার এই টেকনিক ব্যবহার করব। সমস্ত রাশিগুলোকে ঘাতের ঊর্ধ্বক্রমে আমরা লিখে নেব। দেখো ঘাতের ঊর্ধ্বক্রমে লেখা হয়ে গেছে। আমরা এই টেকনিকটা ব্যবহার করব, বাম দিক আর ডান দিক থেকে একটা করে সংখ্যা কেটে দেব। এখানে দুটি আছে, দুটি থাকলে গড় করতে হবে। অতএব নির্ণেয় মধ্যমাটাই হবে সংখ্যাগুলোর গড়। তাহলে কত, 36 যোগ 37/2 মানে 36.5। এবার 35 না থাকলে সেক্ষেত্রে আমাদের পরিসংখ্যাগুলো কি হচ্ছে, দেখো পরিসংখ্যাগুলো হচ্ছে 30, 34, 36, 37, 38, 39, 40। সেক্ষেত্রেও একইভাবে ডান দিক থেকে বাম দিক থেকে কেটে দাও, সবে মিলে হলো কত। এখন মধ্যমার মান পাওয়া গেল
37। অতএব মধ্যমা বৃদ্ধি পাবে, মধ্যমা বৃদ্ধি পাবে কত? বৃদ্ধি পাবে এই 37 বিয়োগ 36.5 মানে 0.5 বৃদ্ধি পাবে। পরে আরও একটি হেভি ইন্টারেস্টিং প্রবলেম। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুর ব্যাসার্ধর দৈর্ঘ্য নির্ণয় করো। জানিনি যেহেতু আমরা ধরে নেব, মনে করি বা ধরি শঙ্কুটির, যেটা আমরা শঙ্কু লিখছি সেটা কিন্তু সবই লম্ববৃত্তাকার শঙ্কু। শঙ্কুটির ব্যাসার্ধ সমান আর সেমি। এই এককগুলো ভালো করে দেখতে হবে। শঙ্কুটির আয়তন, প্রথমে উচ্চতা দেওয়া আছে, উচ্চতা লিখে নেব, উচ্চতা 12 সেমি। শঙ্কুটির আয়তন, শঙ্কুটির আয়তন, আয়তনের আমরা সূত্র জানি কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচের জায়গায় 12 অবশ্যই ঘন সেমি। একটুখানি কেটে নিলাম 4, তাহলে হলো কত? 4 পাই আর স্কোয়ার ঘন সেমি। দেখো ওই মানটাই দেওয়া আছে 100 পাই, তাহলে শর্তানুসারে এই 4 পাই আর স্কোয়ার এর মান 100 পাই। তাহলে আমরা আর স্কোয়ার পাবো কত? 100 পাই ডিভাইডেড বাই 4 পাই। কেটে দিলে দেখো 25, 25 কথার অর্থ সেটা 5 স্কোয়ার, তাহলে আর এর মান পাওয়া গেল 5। সেখান থেকে আমরা সিদ্ধান্ত নেব অতএব শঙ্কুটির ব্যাসার্ধ, শঙ্কুটির ব্যাসার্ধ সমান 5 সেমি। এরপরে দেখো একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান। আমরা অর্ধগোলকের ব্যাসার্ধ ধরে নেই। অর্ধগোলকের ব্যাসার্ধ, অর্ধগোলকের ব্যাসার্ধ সমান আর একক। আর অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল এই যদি অর্ধগোলক হয়, এটা হচ্ছে বৃত্তাকার তল 2 পাই আর স্কোয়ার, আর উপরটা পাই আর স্কোয়ার মানে 3 পাই আর স্কোয়ার বর্গ একক। আর আয়তন, এই অর্ধগোলকের আয়তন হয়, টোটাল গোলকের আয়তন হতো 4/3 পাই আর কিউ, এখানে হলো 2/3 পাই আর কিউ ঘন একক। দেখো অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল এবং আয়তনের সাংখ্যমান সমান, কথার অর্থ তাহলে শর্তানুসারে 2/3 পাই আর কিউ সমান ওই 3 পাই আর স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে পাইটাকে বাদ দিয়ে দিলাম, সবে মিলে দেখো পেলাম আর কিউ বাই আর স্কোয়ার, এই 3 গুণ 3 গুণ করলাম ডিভাইডেড বাই 2 মানে 9/2। তাহলে সবে মিলে আর এর মান পাওয়া গেল কত? 9/2 বা 4.5। সেখান থেকে সিদ্ধান্ত নেব অতএব অর্ধগোলকটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য বা ভূমির ব্যাসার্ধ, এখানে এককগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, যেহেতু কিছু একক লেখা ছিল নি, 4/4.5 একক। পরে 8এর প্রবলেম দেখো, সেটাও দারুণ গুরুত্বপূর্ণ। একটি চোঙের আয়তন ভি, সমগ্রতলের ক্ষেত্রফল এস, উচ্চতা এইচ এবং ভূমির ব্যাসার্ধ আর হলে এটা আমাদের দেখাতে হবে। যেহেতু সমস্ত তথ্য দেওয়া আছে,
আমরা একেবারে লিখে নেব যে ভি এর মান কত হয়, ভি সমান পাই আর স্কোয়ার এইচ। সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, সমগ্র তলের ক্ষেত্রফল যখন বিবেচনা করবে, এই চোঙের বিবেচনা করা হলো, তাহলে দেখো এইটা পার্শ্বতলের ক্ষেত্রফল 2 পাই আর এইচ, আর এইখানে পাই আর স্কোয়ার, এইখানে পাই আর স্কোয়ার, মানে 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার। এখানে এই দুটো থেকে আমাদের হিসাব করতে হবে। দেখো আমরা এই হিসাবটা করে নেব। কি হিসাব? এখান থেকে আমরা এস বাই 2v এর মান আমরা হিসাব করব। তাহলে দেখো আমরা পাবো কত, এস এর মান 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই পাই আর স্কোয়ার এইচ। এক্ষেত্রে দেখো আমরা উপর থেকে 2 পাই আর যদি কমন নেই, 2 পাই আর কমন নিলে পাওয়া যাবে দেখো এইচ প্লাস আর, আর এক্ষেত্রে দেখো পাওয়া যাবে পাই আর স্কোয়ার এইচ। এই ক্ষেত্রে দেখো আমরা এই ভালো করে বিবেচনা করলে এখানে 2v কমন নিয়েছি, মানে এখানে 2 লিখে দেবো, এক্ষেত্রে 2, এই 2 বাদ দিয়ে দিলাম। এবার দেখো পাই পাই বাদ দিয়ে দিলাম, এখানে আর একটা বাদ দিয়ে দিলাম, সবে মিলে থাকবে দেখো এইচ প্লাস আর বাই এইচ আর। বিচ্ছেদ নিয়ম ব্যবহার করব, তারপরে আর বাই এইচ আর, এই এইচ কেটে দিলাম, আর আর কেটে দিলাম, তাহলে 1 বাই আর প্লাস 1 বাই এইচ। সেখান থেকে দেখো আমরা লিখে দেবো এস সমান 2v গুণিত 1 বাই এইচ প্লাস 1 বাই আর। এইভাবে সমস্ত রাশিটি আমাদের প্রমাণ করা সম্ভব হলো। পরে দেখো আরও একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। একটি পরিসংখ্যা বিভাজন তালিকায় গড় 54, এফআই এক্সআই এত, এফআই হলে, আর আমরা কি জানি এই গড় মান হয় সমান ওই এফআই এক্সআই ডিভাইডেড বাই এফআই, সামেশান অফ এফআই। তাহলে এই মানটুকু আমরা লিখে দেব 54 সমান এই 2200 বাই 50k ডিভাইডেড বাই 40 প্লাস কে। এবারে আমরা ছোট্ট করে শুধু এই কোনাকুনি গুণ করে নেব। এই দেখো 54k, আর এখানে 0, 4 4 16, 6 হাতে থাকে 1, 4 5 20, 1 21 সমান পাবো কত, 2200 ডিভাইডেড যোগ 50k। তাহলে 54k মাইনাস 50k সমান 2200 মাইনাস 2160। এক্ষেত্রে দেখো পাবো 4k। এইখানে দেখো এই 2200 থেকে 2160 বিয়োগ করলে হয় 40, অতএব k সমান 40 বাই 4 সমান 10, অতএব k এর মান সমান 10। এরপরে আরও একটা মজাদার প্রবলেম দেখো। একটি আয়তঘনের তল সংখ্যা x, ধার সংখ্যা y, প্রান্তিকী z, কর্ণের সংখ্যা p হলে এর মান। আমরা একেবারে একটা আয়তঘন এঁকে সেগুলো ব্যাখ্যা করে বলে দেই। যদি এটা আয়তঘন হয়ে থাকে, তার প্রান্তিকী, আচ্ছা তল সংখ্যা আমরা জানি, তল সংখ্যা হয় একটা আয়তঘনের 6টা তল, তল সংখ্যা x সমান 6, আর ধার, ধার মানে কতগুলো প্রান্তিকী আছে দেখো, এখানে 1 2 3 4 5 6 7 8, এখানে 9 10 11 12, ধার সংখ্যা দেখো তাহলে y সমান 12। এরপরে দেখো শীর্ষবিন্দু 1 2 3 4 5 6 7 8, তাহলে শীর্ষ কত, z সমান 8, কর্ণ, কর্ণ, কর্ণ হয় একটা দুটো চারটা, তাহলে
এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি সমান এটা 6 মাইনাস 12 প্লাস 8 প্লাস 4 সবে মিলে হলো 6। পরের প্রবলেম দেখো, লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% হ্রাস, উচ্চতা 50% বৃদ্ধি করলে আয়তন শতকরা কি পরিবর্তন হবে? চোঙের ধরে নিচ্ছি চোঙের ব্যাসার্ধ আর একক আর উচ্চতা এইচ একক। তাহলে আমাদের আয়তন অবশ্যই চোঙের আয়তন আমরা কত পাবো? আয়তন পাবো দেখো পাই আর স্কোয়ার এইচ, অবশ্যই ঘন একক। ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে ব্যাসার্ধ কত হবে? এখন হবে আর ছিল আর এর 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে সবে মিলে এখানে দেখো 1/2 আর প্লাস r/2 মানে 3r/2 একক। তাহলে এখন ব্যাসার্ধ 50% হ্রাস বলা আছে, হ্রাস করলে তাহলে পার্থক্য মাইনাস, তাহলে r/2। এখন উচ্চতা দেখো 50% বৃদ্ধি করা হয়েছে, এই ছিল আর তার 50% বাড়িয়ে দেওয়া হয়েছে, যোগ এইচ এর 50%, 50/100। তাহলে কাটাকুটি করে 2, দেখো এইচ প্লাস h/2 মানে 3h/2 একক। এখন আয়তন চোঙের আয়তন এখন কত হলো? দেখো পাই আর এর জায়গায় r/2 তার হোল স্কোয়ার ইন্টু 3h/2 ঘন একক। তাহলে পাই আর স্কোয়ার ইন্টু 3h/2 স্কোয়ার 4, 8 ঘন একক। আয়তন দেখো এখানে 8 আছে, মানে এটাকে আমরা ছোট করে লিখে দেব পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3/8, অবশ্যই ঘন একক। আয়তন হ্রাস, আয়তন যেহেতু এখানে হরে বেশি আছে, আয়তন হ্রাস কত হয়েছে? এই পাই আর স্কোয়ার এইচ থেকে এই পাই আর স্কোয়ার এইচ ইন্টু 3/8 বাদ গেল, এটা হলো এত ঘন একক। তাহলে সবে মিলে দেখো পাই আর স্কোয়ার থেকে 1 মাইনাস 3/8, সবে মিলে আমরা কত পেলাম? তাহলে পাই আর স্কোয়ার, এখানে পাই আর স্কোয়ার এইচ, তবে সবে মিলে পেলাম কত? পাই আর স্কোয়ার এইচ 5/8। তাহলে আয়তন হ্রাস একেবারে পার্সেন্টেজে লিখে দেব, আয়তন হ্রাস সমান কত হলো? হ্রাস পেল পাই আর স্কোয়ার এইচ বাই 5/8, কতর মধ্যে? পাই আর স্কোয়ার এইচের মধ্যে। 100 হলে কত হতো? এত পার্সেন্ট। পাই আর স্কোয়ারটা কেটে দিলাম, দেখো যদি আমরা 4 দিয়ে কেটে দিই, 4 2 8, 4 25 100, 25 5 125, 125/2 মানে 125/2, 6 2 12, 2 2 4, তাহলে 62.5%। একটু ঘনভাবে লেখা হয়ে গেল। পরের প্রবলেম দেখো, একটি নিরেট গোলক ও একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত কত? একটি নিরেট গোলক আর একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল সমান। তাহলে এই নিরেট গোলকের ব্যাসার্ধ
নিরেট গোলকের ব্যাসার্ধ ধরে নিলাম কত, আর একক। এই নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ, নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধ কত, একটা অন্য কিছু, তাহলে ক্যাপিটাল আর একক। আচ্ছা, গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, প্রথমে নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, গোলকের সমগ্র তল কত, 4πr² বর্গ একক। আর নিরেট অর্ধগোলকের, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল হবে দেখো 3πr² বর্গ একক। ওই দুটো সমান, মানে 4πr² সমান 3πr²। এই পাইগুলো বাদ দিয়ে দিলাম, তাহলে r² বাই ক্যাপিটাল R² ইকুয়াল টু 3/4। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব r বাই ক্যাপিটাল R সমান √3/2। আমরা শুধুমাত্র বর্গমূল করে নিয়েছি। আচ্ছা, এরপরে দেখো বলা আছে কি তাদের আয়তনের অনুপাত, মানে গোলকের আয়তন হিসাব করতে হবে। তাহলে কি গোলকের আয়তন হয়, এইটা যদি আমরা হোল কিউ করে নেই, তাহলে r³ বাই ক্যাপিটাল R³ এর মান হবে এই √3, তার হোল কিউ মানে 3√3, 2 এর কিউ মানে 8। আর গোলকের আয়তন হয় 4/3πr³, আর অর্ধগোলকের আয়তন হয় 2/3πr³। তাহলে আমরা দেখো বাম পাশটাকে যখন আমরা 4/3/2/3 দিয়ে গুণ করছি, ওই একই কথা এখানে লিখে দেব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3√3/8। তাহলে এই 3টা বাদ দিয়ে দিলাম, খেয়াল করে দেখো এই 2 বাদ দিয়ে দিলাম, 2 4 8, তাহলে 3√3/4। তাহলে অনুপাত কত, অনুপাত ভীষণই গুরুত্বপূর্ণ প্রবলেম, 3√3/4। পরের প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফল সমান, তাদের উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য বলে দেওয়া আছে। আমরা সরাসরি লিখব শঙ্কুর আয়তন, যেহেতু সমস্ত তথ্য দেওয়া আছে। শঙ্কুর আয়তন সমান কি হবে, 1/3 πr² ঘন একক। আর কি, তার পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল, শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল হয় πr² বর্গ একক। এখানে মনে রাখতে হবে l সমান তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। আবার কি, এই দুটো সাংখ্যমান সমান, তাহলে 1/3 শর্তানুসারে 1/3 πr² এর মান কত, πr/l এর মানের সাথে সমান। এই পাইটা বাদ দিয়ে দিলাম, 8টা কেটে r। তাহলে দেখো, তাহলে আমরা পুরোটার হোল স্কোয়ার করে নিই, r² h²/9 সমান l²। আর আমরা জানি এই তির্যক উচ্চতার মান হয় h² যোগ r²। যদি তির্যক উচ্চতা বিবেচনা করা হতো, তাহলে এইটা r, এইটা h, এটা l, পিথাগোরাসের ফর্মুলা অনুসারে ওটা হয়। আমরা একেবারে ভাগ করে নেব, তাহলে 1/9 সমান h² + r² ডিভাইডেড বাই r² h²।
বিচ্ছেদ নিয়ম ব্যবহার করে দেবো। আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার, সবে মিলে দেখো এইচ স্কোয়ার আর স্কোয়ার বাদ গেল, তাহলে আমরা পেলাম 1/h² প্লাস 1/r² এর মান 1/9। এরপর আমরা 14 দাগের প্রবলেমটা দেখব। ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো 6, 8, 10, 12, 13 x তথ্যের গড় মান ও মধ্যমা সমান হলে x এর মান হিসাব করতে হবে। আমরা প্রথমে এর গড় মান হিসাব করে নিচ্ছি। গড় মান কি হয়? গড় মান হয় এর সমস্ত মানগুলির সমষ্টি, অর্থাৎ 6 যোগ 8 যোগ 10 যোগ 12 যোগ 13 যোগ x ডিভাইডেড বাই তথ্য আছে দেখো 1 2 3 4 5 6, অর্থাৎ 6। আমরা যোগ করে নেব 25 × 35, 35 43 6 49, তাহলে 49 যোগ x ডিভাইডেড বাই 6। এরপরে এই তথ্যের আমাদের গড় মান মধ্যমার সাথে সমান। যদি মধ্যমা হিসাব করতে হয়, মধ্যমা যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো আছে, রাশিগুলোকে আমরা লিখে নেব যা আছে একই। এরপর কি করব? এই মধ্যমা হিসাব করার জন্য আমরা যে বলেছিলাম এই বাম দিক আর ডান দিক থেকে কাটাকুটি হবে। শেষে দেখো মাঝে দুটো পদ আছে, অতএব আমরা নিশ্চিন্তে লিখতে পারি মধ্যমা সমান এই 10 যোগ 12 ডিভাইডেড বাই 2 মানে 22/2 মানে হলো 11। শর্তানুসারে কি শর্তটা দেওয়া আছে? শর্তানুসারে এই 49 প্লাস x/6 অর্থাৎ এই গড় মানের মান মধ্যমার সাথে সমান। তাহলে আমরা পেলাম 49 যোগ x ইকুয়াল টু 6 11 66, বা x এর মান পেলাম 66 মাইনাস 49 করে 17। অতএব নির্ণেয় x এর মান, নির্ণেয় x এর মান সমান 17। পরবর্তীতে দেখো আরও একটা দারুণ গুরুত্বপূর্ণ প্রবলেম। দেখো 15 দাগের প্রবলেম। x বার ইকুয়াল টু 12, n ইকুয়াল টু 10 হলে সামেশান i ইকুয়াল টু 1 to n xi মাইনাস 8 এর মান কত? আমরা x বার ইকুয়াল টু 12 কথার অর্থ, n এর মান 10 পর্যন্ত দেওয়া আছে, n সমান 10, এর মানে কি? ওই x1 যোগ x2 যোগ x3 ডট ডট করে একেবারে x10, এই সমস্ত রাশিকে যদি এই 10টা রাশি আছে অর্থাৎ n দিয়ে ভাগ করি, তখন পাওয়া যাবে কত? পাওয়া যাবে 12, অর্থাৎ গড় মান। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্ত নেব x1 প্লাস x2 প্লাস x3 ডট ডট করে x10 এর মান এই 12 10 120। আমাদের মান হিসাব করতে দেখো বলা আছে কত? সামেশান xi i ইকুয়াল টু 1 to n মাইনাস 8। এখানে n এর মানটা 10, আমরা সরাসরি তাহলে লিখে দেবো একবার i ইকুয়াল টু 1 to 10 xi মাইনাস 8। এটার কথার অর্থ হচ্ছে x1 প্লাস x2 প্লাস ডট ডট করে x10 পর্যন্ত যোগফল, আর এই 8 আছে কতবার? 10 বার, তাহলে বিয়োগ 80, 8 10 80। তাহলে দেখো এই যোগফলের মান আছে 120, তাহলে 120 মাইনাস 80, তাহলে এই টোটাল মানটা হলো 40। আজকের সমস্ত টপিক কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর এই ভিডিওর পরবর্তী ভিডিও নেক্সট কিছুদিনের মধ্যেই আসছে, সেই অংশ দেখতেও তোমরা ভুলো না। তোমাদের অগ্রিম সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।